আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার আগের পর্বে সুইডেনের জব সার্চ ভিসা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে একদম জব সার্চ ভিসার কি চ্যালেঞ্জ হতে পারে, কি চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জ থেকে কিভাবে ওভারকাম করা যাবে সেইগুলি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে যে জব সার্চ ভিসাটা আসলে খুবই অ্যাট্রাকটিভ একটা ভিসা এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম, যেখানে আসলে আপনাদের মোটামুটি খুব অল্প পয়সার খরচ করেই, শুধু প্লেন ফেয়ার খরচ করেই আপনারা সুইডেনে আসার জন্য উপযোগী হবেন, সুইডেনে আসতে পারবেন। যেটা কিনা আসলে এখন যারা সুইডেনে আসতে চায় তাদের বিভিন্ন স্টুডেন্ট ভিসায় যদি কেউ আসে অথবা ওয়ার্ক পারমিট নিয়ে যদি আসে, সেক্ষেত্রে অনেক টাকা পয়সার খরচ হয়, অনেক ইনভেস্ট করতে হয়। ওয়্যারঅ্যাজ এই জব সার্চ ভিসা আপনারা আসলে উইদাউট এনি কস্ট যদি আপনারা এই ভিসাটা পেয়ে যান, তাহলে আপনারা লং টার্মের একটা রেসিডেন্স পারমিট পাবেন সুইডেনে থাকার জন্য এবং থেকে এখানে আপনি জব সার্চ করতে পারবেন। এটা হচ্ছে জব সার্চ ভিসা, যেটাতে আপনারা বুঝতেই পারতেছেন যে এটাতে আপনাদের কোনো এফোর্ট লাগবে না। স্টাডি ভিসা যেমন IELTS দরকার হয়, ফান্ডের দরকার হয়, ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়, সেই ক্ষেত্রে জব সার্চ ভিসায় কিন্তু আপনার এত ইনভেস্ট করতে হয় না। তো জব সার্চ ভিসায় আসলে আবার আপনি বেশি দিন থাকতেও পারবেন না। যে কয়দিনের ভিসা দেয় সেই কয়দিনই আপনি থাকতে পারবেন এবং সেই কয়দিনের ভিতরে যদি আপনি কোনো জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে সেটা আপনি পিআরে কনভার্ট করতে পারবেন। এখন আমি বলতে চাই আসলে জব সার্চ ভিসাতে আপনার জব সার্চ ভিসায় যদি কেউ সুইডেনে আসে, তাহলে এখানকার বেনিফিট কি এবং এখানকার চ্যালেঞ্জ কি। প্রথমে আমি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব, তারপর চ্যালেঞ্জের পরে এগুলি থেকে কীভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথম চ্যালেঞ্জ, জব সার্চ ভিসায় আপনাকে ম্যাক্সিমাম 6 মাস থেকে 9 মাস কি 1 বছরের ভিসা দিবে। এতটুকু টাইম আপনার কাছে থাকবে, এতটুকু টাইমের ভিতরে আপনার জব অ্যারেঞ্জ করতে হবে এবং সেই জব যদি আপনি না পান, তাহলে আপনি আর এখানে ভিসা এক্সটেন্ড করতে পারবেন না প্রবাবলি। অনেকে চেষ্টা করে যে ওই সময়ের মধ্যে যদি কেউ ভিসা না পায়, তাহলে এই সময়ের ভিতরে আবার তারা ভিসাটাকে রিনিউ করার জন্য অ্যাপ্লাই করে যে আমি এই সময়ের মধ্যে ভিসা পাইনি, আমি আরেকবার রিনিউ করে আরও কিছু সময় চাই। এটা চায় অনেকে, কিন্তু সেটা আসলে ডিপেন্ড করে কেস অফিসারের উপর, যে কেস অফিসার তাকে সুযোগ দিবে কি দিবে না। মোস্ট অফ দ্য কেসেসে এটা ভিসা না হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, কারণ ওরা মনে করে যেহেতু তুমি 9 মাসের মধ্যে কোনো জব অ্যারেঞ্জ করতে পারো না, এটাই তোমার স্কিম ছিল, এই স্কিমের ভিতরে যদি তুমি জব অ্যারেঞ্জ করতে পারো তাহলে থাকতে পারতা, এছাড়া তুমি থাকতে পারবে না। তো এইভাবেই আসলে এটাই একটা মূল প্রথম চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ জব সার্চ ভিসার হচ্ছে যে আপনি আপনার স্পাউস আনতে পারবেন না, স্পাউস অথবা ফ্যামিলি আনতে পারবেন না। জব সার্চ ভিসায় যেমন আপনার স্টাডি ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় আপনি ফ্যামিলি, বাচ্চা সহ আপনি সুইডেনে মুভ করতে পারবেন, কিন্তু জব সার্চ ভিসায় আপনি স্পাউস আনতে পারবেন না অথবা ফ্যামিলি আনতে পারবেন না। প্রথমে আপনার নিজের আসতে হবে, এসে আপনার জব সার্চ করতে হবে, জব পেতে হবে। জব পেয়ে যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারেন, তাহলে আপনি আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে। কাজে এইটা একটা বিরাট চ্যালেঞ্জ আমি মনে করি জব সার্চ ভিসায়। যারা ফ্যামিলি সহ মুভ করতে চান তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, হয়তো বড় একটা সময় ফ্যামিলি ছাড়া থাকতে হবে। এটা গেল একটা মূল চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে জব সার্চ ভিসাতে, জব সার্চ ভিসায় আপনি যেই ওয়ার্ক পারমিটে যাবেন, সেই ওয়ার্ক পারমিটে কিন্তু এখন স্যালারি যেটা বর্তমানে সুইডেন ফিক্সড করে দিয়েছে যে আপনার ওয়ার্ক পারমিট মার্কেট মিডিয়ানের 80% স্যালারি আপনার পেতে হবে। সেটা নিয়ে আমি আমার ভিডিও করেছি, 2025-এর ওয়ার্ক পারমিট নিউ রোল, সেটা নিয়ে ভিডিও করেছি, সেটা আপনারা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেই রিকোয়ারমেন্ট আপনার থাকতে হবে, সেই স্যালারির মিনিমাম স্যালারি সেটা দিয়ে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন জব সার্চ ভিসায়। দ্যাট মিনস সেই স্যালারিটা আপনার মিট করতে হবে, যেই জবেই আপনি ঢুকবেন সেই জবে আপনার এই স্যালারিটা পেতে হবে, তাহলে আপনি জব সার্চ ভিসা থেকে ওয়ার্ক পারমিটে মুভ। জব সার্চ ভিসার আমি যেই চ্যালেঞ্জগুলি বললাম সেগুলি কিন্তু আসলে মানে চ্যালেঞ্জের চাইতে কিন্তু এই ভিসাতে বেনিফিট বেশি, কারণ আপনার যে কেউ যারা সুইডেনে আসে তাদের কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় স্টাডি পারপাসে, থাকা খাওয়া পারপাসে, সব পারপাসে কিন্তু বিরাট একটা ইনভেস্টমেন্ট করতে হয়। সেই ইনভেস্টমেন্ট কিন্তু এখানে লাগতেছে না। তবে আমি মনে করি যে এই ভিসাটা একটা দারুণ স্কিম সবার জন্য, যারা আসলে
এসে দেখতে চায় যে আসলে ইউরোপের সুইডেনের কান্ট্রির পরিবেশটা কেমন, জবের ডিমান্ড কেমন, এখানে আসলে কি জব পাওয়া যাবে কি না, তারা যারা এই এক্সপিরিয়েন্সটা নিতে চায় তারা কিন্তু চাইলেই অল্প সময়ের জন্য এসে এই ভিসাটা নিয়ে দেখতে পারে আসলে এখানে অপরচুনিটি কেমন। তো এটা বিরাট একটা অ্যাডভান্টেজ, যেটা অন্যান্য ভিসার ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা পাওয়া যায় না। এর জন্য এইসব চ্যালেঞ্জের চাইতে এই ভিসার উপকারিতা অনেক বেশি। যার কারণে আমি আপনাদের সবাইকে বলবো, যারা যারা আসলে সুইডেনে সেটেল হতে চান অথবা ইউরোপের যে কোনো দেশে সেটেল হতে চান, তারা কিন্তু এসে এই ভিসাতে দেখতে পারেন যে আসলে এই সব দেশের, উন্নত দেশের পরিবেশ কেমন, কাজের পরিবেশ কেমন, কাজগুলি কি আপনি করতে পারবেন কিনা, অথবা আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, এটা একটা ট্রায়াল বেসিসে এসে বোঝার জন্য বিরাট একটা অপরচুনিটি। পরে আপনি আপনার ডিসিশন নেবেন যে আসলে আপনি আপনার জীবনে কি করবেন, আদৌ কি সেটেল হবেন নাকি বাংলাদেশে চলে যাবেন অথবা অন্য কান্ট্রিতে যাবেন। সেটা আসলে যারা বিনা খরচে এসে এই রিয়েল এক্সপিরিয়েন্সটা নিতে চায় তাদের জন্য এই ভিসাটার উপকারিতাটা অনেক বেশি আমি মনে করি। জব সার্চ ভিসার আরেকটা চ্যালেঞ্জ হতে পারে লং টার্ম ভিসা প্রসেসিং টাইম। তো নর্মালি সুইডেনে একটা ওয়ার্ক পারমিটের টোটাল প্রসেসিং টাইম লাগে 4 মাস মিনিমাম থেকে শুরু হয়, 4 মাস থেকে 6 মাস 7 মাসও টাইম লেগে যায়। জব সার্চ ভিসাতেও একটা চ্যালেঞ্জ হতে পারে, আপনার এখানে টাইম বেশি লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 8 মাস, কোনো কোনো ক্ষেত্রে 9 মাস সময়ও লাগতে পারে এই ভিসা প্রসেসটা হওয়ার ক্ষেত্রে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং এটা একটা টাইম কনজিউমিং প্রসেস এবং অনেকের অনেক দিন ওয়েট করতে হয়। আসলে এটা মূলত ডিপেন্ড করে যে আপনি কোন কান্ট্রি থেকে জব সার্চ ভিসায় অ্যাপ্লাই করতেছেন। যে যারা জব সার্চ ভিসায় বিভিন্ন দেশ থেকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা অ্যাপ্লাই করতেছে, তাদের কিন্তু প্রসেসিং টাইম বেশি লাগবে, কারণ এই সব কান্ট্রির জন্য আসলে প্রসেসিং টাইম ওরা একটু বেশি সময় নেয়। বিভিন্ন ধরনের কন্ট্রোল, বিভিন্ন ধরনের চেকিং, বিভিন্ন ধরনের স্টেপ পার করে ওরা এই ফাইলগুলি প্রসেস করে, কাজে এখানে সময় বেশি লাগে। আর ওয়ারেজ অন্যান্য উন্নত দেশ যারা যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে হয়তোবা প্রসেসিং টাইম কিছুটা কম লাগতে পারে। তো আপনাদের জব সার্চ ভিসায় সুইডেনে অ্যাপ্লাই করলে এটা মাথায় রাখতে হবে যে এখানে মিনিমাম আপনার ওয়েটিং পিরিয়ড 6 মাস থেকে 8 মাস লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, আবার কমেও হয়ে যেতে পারে যদি আপনার ভাগ্য ভালো থাকে। আচ্ছা, পরের চ্যালেঞ্জ যদি আমি বলতে চাই, জব সার্চ ভিসায় যেহেতু আপনার সুইডেনে আসলে সব কিছুই কিন্তু পার্সন নাম্বারের মাধ্যমে হয়। পার্সন নাম্বার বলতে সুইডিশ রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিটা নাগরিকের একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে থাকে, এটাকে পার্সন নাম্বার বলা হয়, আইডেন্টিটি নাম্বার। যেই পার্সন নাম্বারের এগেনস্টে আপনার সব কিছু রেকর্ড করা হয় এই দেশে, আপনার মেডিকেল থেকে শুরু করে আপনার ভিসা প্রসেসিং, ইমিগ্রেশন, আপনি কোন বাসায় থাকতেছেন, আপনি কোথায় ট্যাক্স দিচ্ছেন, কত টাকা ট্যাক্স দিচ্ছেন, সব আপনার এই পার্সন নাম্বারের এগেনস্টে হয়ে থাকে। এখন জব সার্চ ভিসা যেহেতু আপনার 1 বছরের কম দেয়, সেই ক্ষেত্রে আপনি এই পার্সন নাম্বারটা পেতে পারবেন না। এই ভিসায় পার্সন নাম্বার ছাড়াই আপনাকে এখানে থাকতে হবে। এখন এখানে থাকতে হলে এই পার্সন নাম্বার ছাড়া খুব বেশি মেজর প্রবলেম হবে না, কিন্তু থাকলে এটা আবার খুব সুবিধা থাকে। যারা পায় তারা এটা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন, বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করা, বিভিন্ন অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই পার্সন নাম্বারটা খুব কাজে আসে। তো এইটার এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ওয়ে হচ্ছে যে আপনার যখন আপনি জব সার্চ ভিসা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি ইন্স্যুরেন্সের অ্যাপ্লাইও করতেছেন, আপনি সারা ইউর আন্ডারে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আমি আগে বলেছিলাম আগের ভিডিওতে, সেই ইন্স্যুরেন্স থেকে কিন্তু আপনি আপনার সব কভারেজ পেয়ে যাবেন। কাজেই তেমন মেজর কোনো প্রবলেম হওয়ার কথা না, চ্যালেঞ্জ না, কিন্তু তবুও এটা চ্যালেঞ্জ হিসাবে ধরা চলে, যেহেতু পার্সন নাম্বার থাকবে না। যেখানে আপনাকে যাবেন সেখানে মনে করবে আপনাকে পার্সন নাম্বার আছে, জিজ্ঞেস করবে আপনার রেজিস্ট্রেশনের জন্য এই নাম্বারটা দরকার হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার কন্ট্রোল নাম্বার অথবা আপনি যেই ডকুমেন্ট দিয়ে আছেন সেই ডকুমেন্ট শো করলে কিন্তু আবার এটা অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই পার্সন নাম্বারটা খুব কাজে আসে। তো
এইটার মানে এটার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ওয়ে হচ্ছে যে আপনার যখন আপনি জব সার্চ ভিসা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি ইন্স্যুরেন্সের অ্যাপ্লাই করতেছেন, ইন্স্যুরেন্সও করতেছেন আপনি সারা ইউর আন্ডারে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আমি আগে বলেছিলাম আগের ভিডিওতে, সেই ইন্স্যুরেন্স থেকে কিন্তু আপনি আপনার সব কভারেজ পেয়ে যাবেন। কাজেই তেমন মেজর কোনো প্রবলেম হওয়ার কথা না, চ্যালেঞ্জ না, কিন্তু তবুও একটা এটা চ্যালেঞ্জ হিসাবে ধরা চলে, যেহেতু 500 নাম্বার থাকবে না, যেখানে আপনাকে যাবেন সেখানে মনে করবে আপনাকে 500 নাম্বার আছে, জিজ্ঞেস করবে আপনার রেজিস্ট্রেশনের জন্য এই নাম্বার দরকার হবে, সেই ক্ষেত্রে আপনি আপনার কন্ট্রোল নাম্বার অথবা আপনি যেই ডকুমেন্ট দিয়ে আছেন সেই ডকুমেন্ট শো করলে কিন্তু আবার এটা পারপাস সার্ভ হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল আরেকটা চ্যালেঞ্জ জব সার্চ ভিসার। জব সার্চ ভিসার আরেকটা চ্যালেঞ্জ, সেটা আসলে জব সার্চ ভিসার বলবো না, এটা সমগ্র ইউরোপের একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে সমগ্র ইউরোপের প্রতিটা দেশে তাদের নিজস্ব মাতৃভাষা খুব প্রচলন আছে। সুইডেন ইউরোপের মধ্যে এমন একটা দেশ যেখানে ফুললি ইংলিশ স্পিকিং কান্ট্রি, সবাই ইংলিশে কথা বলতে পারে, যদিও তারা সুইডিশে কথা বলে, জবগুলিও সুইডিশে করে যারা যারা জব এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কিন্তু তারপরেও যাদের সাথে আপনি ইংরেজিতে কথা বলতে চাবেন সবাই ইংরেজিতে কথা বলতে পারবে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ সুইডেনের। তবে তারা চাকরির ক্ষেত্রে সুইডিশ ল্যাঙ্গুয়েজটাকে খুব বেশি প্রাধান্য দেয়। কাজেই বুঝতে পারতেছেন যে জব সার্চ ভিসায় আসেন আপনি অথবা যে ভিসাতেই সুইডেনে আসেন না কেন, আপনার সুইডিশ ল্যাঙ্গুয়েজটা জানা আসলে এটা একটা অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে আপনার জন্য। কাজেই আপনি যদি জব সার্চ ভিসার জন্য অ্যাপ্লাই করেন, প্ল্যান করেন যে সুইডেনে আসবেন, চাকরি খুঁজবেন, সেক্ষেত্রে আপনি যদি যেই 7-8 মাস টাইমটা পাবেন অ্যাপ্লাই করার পর থেকে, সেই 7-8 মাস পিরিয়ড যদি আপনি সুইডিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, বেসিক সুইডিশটা যদি জানতে পারবেন, তাহলে এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কাজেই এই চ্যালেঞ্জটা যদি স্টুডেন্ট ভিসাও কেউ আসে, ওয়ার্ক পারমিটেও আসে, সব ক্ষেত্রে আসলেই, ইউরোপের যে কোনো দেশে আসলেই ল্যাঙ্গুয়েজের চ্যালেঞ্জ আছে। এই ভিসার ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেটা রেমিডিস হচ্ছে আপনি অবশ্যই আপনি এই ল্যাঙ্গুয়েজটার বেসিক ল্যাঙ্গুয়েজ শিখে আসলে আপনার জন্য সুবিধা অনেক হবে। আচ্ছা, এখন এই চ্যালেঞ্জগুলিকে ওভারকাম করার জন্য যেই পয়েন্টগুলির মাথায় রাখার দরকার, প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা যেটা বললাম, সেটা আপনি বাংলাদেশ থেকেই চাইলে এই ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারেন, শুরু করে দিতে পারেন, সেটা চ্যালেঞ্জ আপনি ওভারকাম করতে পারবেন। বা ল্যাঙ্গুয়েজেরটা গেল, এটা লেভেল B1, C1, B2 এভাবে এই লেভেলগুলি এখানে বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউশন আছে যেগুলি আপনি খোঁজ নিলেই করতে পারবেন, অথবা ইন্টারন্যাশনালিও কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজের চ্যালেঞ্জের মোকাবেলাটা আপনি এভাবে করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে আপনার স্পাউস, ফ্যামিলি আনতে পারবেন না, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। এটা আপনার এভাবেই প্রিপারেশন নিতে হবে, এভাবেই মেন্টালিটি সেট করতে হবে যে না, আসলে আমি ইনিশিয়ালি যাচ্ছি শর্ট টার্মের জন্য, শর্ট টার্মে গিয়ে অবস্থা বুঝে যদি আমি সব কিছু আমার মতো ফেভারে আসে তাহলে আমি স্টাবলিশড হব, থাকবো, তাহলে পরে হয়তো ফ্যামিলিকে আনবো। এটা আসলে রেমেডি নাই কোনো, এটা ফ্যামিলি ছাড়াই আপনার আসতে হবে, এটাই একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ এই ভিসার। থার্ড হচ্ছে যেই সব জবে সুইডিশ ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজের জন্য স্ট্রাগল করতে হয়, ল্যাঙ্গুয়েজ ছাড়া পাওয়া যায় না, সেই সব জব ছাড়াও কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশ স্পিকিং অনেক জব সুইডেনে আছে যেগুলি আপনারা এক্সপ্লোর করতে পারবেন। আপনাদের এসেই টার্গেট হবে যে আপনাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে টার্গেট করা, সেগুলি লিস্ট আউট করা, সেগুলিতে আপনার সিভি দেয়া, অ্যাপ্লাই করা জবের জন্য, যারা আসলে রিয়েলি ইন্টারন্যাশনাল স্কিল্ড এমপ্লয়িজ রিক্রুট করে, সেই সব অর্গানাইজেশনে আপনার টার্গেট করে জব অ্যাপ্লাই করতে হবে। তো এখন এআই এর যুগ, চ্যাট জিপিটির যুগ। চ্যাট জিপিটিতে আপনি লিস্ট লিখলেই আপনাকে বলে দিবে যে সুইডেনের কোন কোন কোম্পানিগুলি ইন্টারন্যাশনাল এমপ্লয়ি রিক্রুট করে উইদাউট ম্যান্ডেটরি সুইডিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং রোল। যেই সব ক্ষেত্রে সুইডিশ ল্যাঙ্গুয়েজ লাগে না, সেই সব প্রচুর কোম্পানি আছে যেগুলিতে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। সো এইটারও বিরাট রেমেডি ইজিলি করা যায় চাইলে নিজের মতো করে। তো এই হচ্ছে আরও এই চ্যালেঞ্জ মোকাবেলা করার ওয়ে। আরেকটা যেটা বলেছিলাম যে 500 নাম্বার না থাকলে আপনার প্রবলেম হতে পারে, সেটার জন্য কিন্তু আপনি ইন্স্যুরেন্স করে আসতেছেন এখানে, সো আপনার সেই রিস্কটাও থাকবে না। তো মোটামুটি এইসব চ্যালেঞ্জ থাকবেই, আবার এইসব চ্যালেঞ্জের ওভারকাম করারও ওয়ে থাকবে। আর সর্বশেষ কথা হচ্ছে এই স্কিমের মতো এত ভালো একটা স্কিম আসলে
আমার জানা মতে সুইডেনে এখনও হয়নি, কারণ এটা দিয়ে আপনি এসে নিজে থেকে বুঝতে পারবেন যে আসলে বিদেশ লাইফটা কীরকম, বিদেশ লাইফের জবগুলি কীরকম, এখানে একা থাকা কত কষ্ট, অথবা এখানে আপনি আদৌ একা থাকতে পারবেন কিনা, এই পরিবেশ আপনার ভালো লাগবে কিনা, এসব সব জিনিস আসলে আপনি চাইলে কিন্তু এইসব ভিসার মাধ্যমে এসে আপনি বুঝতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।